আজকে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। আমরা গতদিন আলোচনা করছিলাম যে এখানে যে কথক রয়েছেন তিনি সেই অঙ্কের মাস্টারমশাইয়ের যে বিভৎস রূপ, তার যে বিভৎসতা, তার যে এতটা রাগী তিনি ছিলেন যে কতদিন পরেও স্বপ্নের মধ্যে সেই মাস্টারমশাইয়ের সেই রাগান্বিত চেহারা, তার চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে আগুন, সেটা তিনি লক্ষ্য করতেন। তো স্বপ্নের মধ্যে দেখে হঠাৎ করে জেগে উঠে তিনি অনুভব করতেন যে তিনি আর অঙ্কের ক্লাসে নেই, তিনি এখন একটা কলেজে বাংলা পড়ান। এই অবধি আমরা গতদিনের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী পর্যায়ের আলোচনা করছি। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। যেহেতু উনি বাংলার অধ্যাপক, বাংলার মাস্টারমশাই, কলেজে বাংলা পড়ান, তাই একটা পত্রিকা, বিভিন্ন যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার পক্ষ থেকে তাকে রিকোয়েস্ট করা হলো যে আপনি আপনার ছোটবেলার কোনো একটা কাহিনী গল্প আকারে আমাদেরকে দেবেন, সেই গল্প আমরা শুনতে চাই। আমি জানালাম, লেখক হিসেবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্প কারো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। আমি বললাম বারবার করে যে আমার ছোটবেলার সেরকম উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই, বা এমনও কিছু ঘটনা নেই যেটা সবাইকে ডেকে হেঁকে বসিয়ে আসর করে সেটা শোনাতে হবে, এমন তেমন ঘটনা কিছু নেই। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব তার মানে যারা লেখালেখি করেন, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, বরুণ, এগুলো জাস্ট একটা তুলনা করা হয়েছে। মানে এক কথায় সাহিত্যের যারা রথী মহারথী রয়েছেন, যারা লেখালেখি করেন, তারা কেউ তাদের পত্রিকাতে সেভাবে পাত্তা দেয়নি। তাই তারা এসছে তার কাছে যে একটা ঘটনা, একটা লেখা যেন তাদেরকে দেওয়া হয়। অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয়ে লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই। ভাবলেন যে তাহলে আর অসুবিধা নেই, আমার লেখাটা সেরকমভাবে এতটা জনপ্রিয় পেপার এটা নয়, পত্রিকা নয় যে সবাই সেটা পড়ে, সেটা নিয়ে একটা হয়তো চারিদিকে জনমানুষে তার একটা প্রভাব সেরকমভাবে পড়বে না, ওরা নিজেরাই পড়ে, অতটা জনপ্রিয় পত্রিকা নয়। আমি সুতরাং এখানে তিনি অনুভব করলেন যে সেরকম পাঠক ওদের নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। গল্পকথক বলছেন যে তিনি কাগজ কলম নিয়ে একটা ঘরোয়া স্টাইলে একটা গল্প জাস্ট লিখবো, এরকম। মনে এলো মাস্টারমশাইয়ের কথা। লিখতে গিয়েই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে গেল, যে লিখলুম তাকে নিয়েই, সেই মাস্টারমশাইয়ের কথা, তার যে ক্লাস, তার যে সেটা সম্বন্ধে তার নিজের একটা মানে নিজের একটা চেতনা থেকে তিনি লিখলেন। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লিখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। একটা স্বাভাবিক গল্প লিখতে গেলে একটু কল্পনা তো করতেই হবে, সেখানে বানিয়ে লিখতেই হবে। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। মূল জেস্ট গল্পের যে অহেতুক কাউকে মারধর করে, তাড়না করে, শাস্তি দিয়ে, অত্যাচার করে আমরা স্বাভাবিকভাবেই কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। গাধাকে যদি পিটিয়ে ঘোড়া বানানো হয় তাহলে গাধাটাই এক সময় কিন্তু পঞ্চত্ব পায়, তার মানে মারা যায়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 তা নিয়ে নিজের মধ্যে সন্দেহ জাগে। তিনি নিজের অভিজ্ঞতাটা সেখানে বর্ণনা করলেন। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। গল্প দিয়েছি, তার পরিবর্তে তারা 10 টাকা আমাকে বকশিস দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। সেই অঙ্কের মাস্টারমশাইয়ের কাহিনী নিয়ে আমি একটা গল্প লিখলাম, সেই গল্প থেকে আমি 10 টাকা রোজগার করলাম। মাস্টারমশাই এইটুকুই আমার জীবনে লাভ করিয়েছেন। তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও।
বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। অনেক দিন পার হয়ে গেল, পুরোনো দিনের কথাগুলো সেরকম আর মনেও পড়ে না, সেগুলো নিয়ে আর চর্চারও কোনো অবকাশ নেই, সময় নেই মোট কথা। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। উনি অধ্যাপক মানুষ, একটা নতুন কলেজ, সেই কলেজ থেকে ডাক এসছে। কিসের জন্য? ওদের বার্ষিক উৎসব, বছরের যে বার্ষিক উৎসব হয় সেই বার্ষিক উৎসবে অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। সেখানে যেতে হবে সেই কলেজে, সেখানে গিয়ে বক্তৃতাও দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তারা রাজোচিত সম্বর্ধনা মেলে। কলকাতার নাম একটা বড় শহর, একটা অত্যন্ত শিক্ষিত মানুষের বাস সেখানে। সেই কলকাতা থেকে এসে শুনেই সবাই একদম একটা রাজোচিত ব্যাপার, সবাই একটা এক্সট্রা তাকে আতিথেয়তা পাওয়া যায়। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কি অদ্ভুত একটা কম্পেয়ার, যে এখানকার চড়ুই পাখি অর্থাৎ কলকাতার চড়ুই পাখি তো অত্যন্ত একটা ছোট্ট পাখি, কিন্তু আতিথেয়তার দিক থেকে ওই গ্রামে গেলে, গ্রামে যদি বলা হয় যে কলকাতা থেকে এসেছে, তাহলে সে রাজহংসের মতন সেখানে সে সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতন নগণ্যের পক্ষে ততই সুখাবহ, কারণ কলকাতার কাছাকাছি হলে জানবে কলকাতার কোথায় বাড়ি, কোন জায়গায় বাড়ি। কিন্তু যত দূরে যায় কলকাতা, ওই কলকাতায় দেখা যাচ্ছে কলকাতা থেকে অনেক দূরে, অনেক ভেতরে একটা জায়গা, কিন্তু তাও ওই কলকাতা। আমি সুযোগটা ছাড়তে পারলাম না, যে না, যেতে হবে। গিয়ে পৌঁছতে এই চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। কি করলেন? বিনীতভাবে এসে, এত দূর থেকে এসে আমাদের কলেজে বক্তৃতা দিতে, আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো, সেই অটোগ্রাফ, যে এত দূর থেকে এসে। রোমাঞ্চিত কলবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা, যে আমি এত মূল্যবান, সবাই আমার কাছে অটোগ্রাফ নিচ্ছে। সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম। খুব ভালো করে লাইনগুলো মনে রাখতে হবে, যে রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। মানে এতটা এক্সাইটেড হয়ে আমি যখন বলে একটা কিল মারলাম, বক্তৃতা শেষ করলাম, তখন ওই টেবিলের উপর রাখা ফুলদানিটা অল্পের জন্য রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার জো। এত সবাই অভিভূত, এত সুন্দর একটা বক্তৃতা শোনা গেল, সকলে হাততালি। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন তার সারগর্ভ তেমনি সুমধুর। বয়স্ক প্রিন্সিপাল তিনি এসে আমাকে খুব প্রশংসা করে গেলেন। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। বললেন, আজকে শরীরটা আমার একটু খারাপ তো, তাই আমি মনের মতন করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলে, শরীর ভালো নেই, মনের মতো করে বলতে পারলো না, এত সুন্দর বললো, তাতেই মনের মতো করে বলতে পারেনি, তাহলে শরীর ভালো থাকলে যে কি বলতো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা সবাই বিস্ময়ে হতবাক। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার, শরীর ভালো থাকলে তো। অভিভূত, অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল। মনে মনে ভাবলাম যে আমি তো এই একটাই কোনো মতো মুখস্থ করেছি, রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দেই, এই বক্তৃতাই। রবীন্দ্রনাথের জন্মদিবস এটা বলি, বন মহোৎসব এটা বলি। সে নিজে অনুভব করছে, আর তো কেউ জানে না মনের কথা। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিলে, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। বক্তৃতা দেওয়ার পরে যখন ওই চায়ে চুমুক দিচ্ছেন, তখন একটা ছেলে এসে বলল, আপনার সঙ্গে একজন বৃদ্ধ মানুষ দেখা করতে চান। প্রিন্সিপাল বলেন, বেশ তো, ডেকে আনো তাকে। ছেলেটি বলল, তিনি আসতেই চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কি অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমিই যাচ্ছি। সঙ্গে সঙ্গে উনি ভাবলেন হয়তো বক্তৃতা শুনে কেউ আমাকে হয়তো প্রশংসা করবে, আমাকে হয়তো বেশ বলবে যে দারুণ হয়েছে আপনার বক্তৃতা। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা।
অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। তারপর চোখ পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমরা প্রথম এই ক্যারেক্টারের নাম পেলাম সুকুমার। হঠাৎ করে একজন এসে তার নাম ধরে ডাকছেন। আমি চমকে উঠলাম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে? সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপরে নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখন ওনার পায়ের কাছে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার্ড করার পরে এখানে এসেই মাথা গুজেছি। বাড়ি থেকে বেরোই না, আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছে সুকুমার, খুব খুশি হয়েছি। অর্থাৎ এই সুকুমারের সেই অঙ্কের মাস্টারমশাই তার সঙ্গে দেখা করতে এসেছে। আজকে আমরা আমাদের ক্লাস এই অবধি রাখছি। এর পরের পর্বে আমরা এই গল্পের শেষ অংশ আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি।